দ্যাট মিনস আমরা ছোটবেলা থেকে শিখে আসছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে এখন আমার প্রশ্ন তোমার কাছে, তুমি কি এটা কখনো আলাদা করে শিখেছো যে কখন এস যুক্ত হবে আর কখন ইয়েস যুক্ত হবে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকে আমরা ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমরা টেন্স নিয়ে আলোচনা করব। যদিও আমরা এটাকে টেন্স বলি, কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে টেন্স। ঠিক আছে, তো আজকে আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ব্যতিক্রম ধর্মী কিছু শিখতে পারবেন। আপনি যেহেতু থাম্বনেল দেখে এসেছেন যে এখানে মানে ভিন্নভাবে আলোচনা, আশা করি ইনশাআল্লাহ আপনি ভিন্ন কিছু পাবেন। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। আমরা প্রথমে বেসিক কিছু কথাবার্তা বলবো, যা না বললেই নয়, তারপরে আমরা ইন ডিটেলসে চলে যাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে আমরা টেন্স অর্থাৎ টেন্স নিয়ে আলোচনা করব, বাট আমরা উচ্চারণ করার সময় টেন্সই বলে যাব। আচ্ছা, এখন it's a definition, the time of action is called tense। তাহলে এটা হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। এটা আমাকে জেনে রাখতে হবে, হ্যাঁ, যে টেন্স কাকে বলে। আমি যখন গভীরভাবে জানবো তখন আমার জানাটা যত গভীর হবে, প্রয়োগটা তাই আমি তত বেশি সফল হব। এই টেন্সটা হচ্ছে প্রধানত তিন প্রকার। ঠিক আছে, এই টেন্সটা প্রধানত হচ্ছে তিন প্রকার। তার মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যাকে আমরা বলি বর্তমান কাল। হ্যাঁ, আর যেমন আই ইট রাইস, মনে করো আমি এখন ভাত খাচ্ছি, তাহলে এটা হচ্ছে বর্তমান কাজ, আমি বর্তমানে করতেছি। ফার্স্ট টেন্স অতীতকাল, অতীতে যে কাজ সম্পন্ন হয়েছিল সেটা হচ্ছে অতীতকাল। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটা অতীতে সম্পন্ন হয়েছে। ফিউচার টেন্স, যেটা ভবিষ্যৎকালে করা হবে সেটা হচ্ছে কি ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। সুতরাং এই হচ্ছে টেন্সের বেসিক আলোচনা। এই তিনটি টেন্সকে কেন্দ্র করে টেন্স হচ্ছে আবার 12 প্রকার। এই হচ্ছে 12 প্রকার টেন্স। এই 12 প্রকার টেন্সকে আমরা যেটা করি, আমরা অনেকে এলোমেলো করে ফেলি, আমরা শিখি, মনে রাখতে পারি না। তো আমি এখানে একটা সহজ একটা উপায় বের করেছি। আমরা মাত্র 4টা টেন্স মনে রাখবো। 4টা টেন্স মনে রাখলে 12টা টেন্স আমরা অটোমেটিক্যালি মনে থাকবে আমাদের। যেমন আমরা এখানে ইনডিফিনিটটা মনে রাখবো, কন্টিনিউয়াস মনে রাখবো, ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস মনে রাখবো, পারফেক্ট মনে রাখবো। আর কিছু চিন্তা করতে হবে না, শুধু ফার্স্ট, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে। যেমন আমি যদি ইনডিফিনিটটা মনে রাখি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, একদম ইজিলি কাজ শেষ। তারপর হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একদম ইজিলি শেষ। হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে আশা করি আমি এইভাবে যদি তোমরা মনে রাখো, তোমরা পড়ো, তোমাদের এই 12টা টেন্স মনে রাখতে আশা করি আর কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি। প্রথম হচ্ছে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তারপর হচ্ছে আমার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শেষ হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আশা করি 12টা টেন্স মনে রাখতে এখন আর অসুবিধা হবে না, ইজিলি মনে রাখতে পারবা। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা এগুলো পড়ার পর না দেখে একটু লিখবা, এতে আশা করি তোমাদের প্র্যাকটিসটা আরও বেশি ভালো হবে। সামনে আমরা আরও গভীরভাবে জানবো এই টেন্সগুলো সম্পর্কে। আজকে আমরা প্রথমে জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয় বোঝালে, অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এটা হচ্ছে আমার সংজ্ঞা, গতানুগতিক সংজ্ঞা। তাহলে এরপর আমাদের কাকে বলে, এবার সামনে এটার গঠন বা স্ট্রাকচার। এটার স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আসলে আমরা এই আলোচনাটাতে যাওয়ার আগে আমরা একটু ভার্ব সম্পর্কে জেনে আসলে ভালো হবে, সরি। আচ্ছা, তাহলে আমরা ভার্ব সম্পর্কে যদি আমি জানি, আমরা জানি ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম হচ্ছে 3টা। একটা হচ্ছে প্রেজেন্ট, ভার্বের ফর্ম হচ্ছে 3টা। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে সংক্ষেপে বলা হয় বি1, সংক্ষেপে বলা হয় বি1। আর একটা হচ্ছে ভার্বের, বেশি বড় করে বলছি, ছোট করে। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এই প্রেজেন্ট ফর্মের সংক্ষিপ্ত বি1,
ফার্স্ট ফর্মের সংক্ষিপ্ত রূপ B2, ফার্স্ট পার্টিসিপলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে B3। তাহলে আমরা যদি একটা ভার্ব চিন্তা করি ইট, তাহলে ইট ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যাট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে গো ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তাহলে গো ওয়েন্ট গন। ওকে, তারপরে আসো এবার আমরা এই স্ট্রাকচারটা। হ্যাঁ দেখো, তাহলে এই স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অ্যাকচুয়ালি এখানে অবজেক্ট আনতে হবে, আমরা এখানে এক্সটেনশন বলতে পারি। এখানে আমরা অবজেক্ট না বলে এক্সটেনশন বলতে পারি। সবসময় অবজেক্ট থাকে না, মাঝে মাঝে এখানে অন্য কিছু থাকে। সেখানে তো ভার্বের পরে যে অংশটা বসে সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে, তাহলে এখানে দেখো এই সেন্টেন্সে আমরা এক্সাম্পল দিয়েছি আই গো টু স্কুল। এই সাবজেক্টে দেখো, এই সেন্টেন্সে দেখো এই আইটা হচ্ছে সাবজেক্ট, এই গোটা হচ্ছে কি ভার্ব। তারপরে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো, আমরা এখানে একটা করেছিলাম না গো ভার্ব, এই যে গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মটা বসেছে এই যে টু স্কুল। তাহলে এটাকে আমরা অবজেক্ট বা এক্সটেনশন বলবো। এক্সটেনশন বলাটা হচ্ছে এখানে বেটার। তাহলে গো টু স্কুল, ঠিক তদ্রুপ এরপরে দেখো উই, তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট, এই গো হচ্ছে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই টু স্কুল এটাকে হচ্ছে, এটা হচ্ছে কি এক্সটেনশন, আই গো টু স্কুল। তারপর হচ্ছে ইউটা হচ্ছে সাবজেক্ট, তারপর এই গোটা আবার ভার্ব, টু স্কুল এটা হচ্ছে এক্সটেনশন। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা আমরা অবজেক্ট বলতে পারি। ঠিক আছে, কারণ অবজেক্ট তো হয়। এই মুহূর্তে আমরা এখানে সিরিয়ালে অবজেক্টটা দিয়ে সাজানো নেই। এরপরে দেখো আমরা সংজ্ঞায় কি শিখছিলাম, কোনো কাজ বর্তমানে হয় বোঝালে। তাহলে আমরা এত সময় ধরে যে এক্সাম্পলগুলো দেখেছি এখানে এখানে যে এক্সাম্পলগুলো আমরা দেখেছি এগুলো হচ্ছে আমরা কোনো কাজ বর্তমানে হয় বোঝালে যে সেই কথাটা বলছি এই বর্তমানে হয় বোঝাচ্ছে। বলছে অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে। তাহলে দেখো এর নিচে আমরা আছে অভ্যাসগত সত্য বা চিরসত্য। আচ্ছা, তাহলে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কিন্তু চিরসত্য। সূর্য সবসময় কোথায় ওঠে? পূর্ব দিকে ওঠে। ঠিক আছে, আর হচ্ছে এবং এটা চিরসত্য। হ্যাঁ, অভ্যাসগত সত্য বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা অভ্যাসগত সত্য বা চিরসত্যের জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে রাইজ ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এই যে দেখো এস যুক্ত হয়েছে, এই যে রাইজ। হ্যাঁ, রাইজ না, শব্দটা রাইজেস। হ্যাঁ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। তারপর এখানে আরেকটা কথা আমি লিখতে ভুলে গিয়েছি, যদি বৈজ্ঞানিক সত্য হয় সেক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এবার দেখো এই যে ওয়াটার ফ্রিজেস পানি জমাট বাঁধে অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে অ্যাকচুয়ালি ডিগ্রিটা আমি এখানে লিখতে পারিনি, যার কারণে এখানে আমি ডিগ্রিটাকে ব্র্যাকেটে ভেবে লিখেছি, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে যেটা দাঁড়ায় এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য যে ওয়াটার পানি ফ্রিজেস জমাট বাঁধে কখন বা কোথায় কিভাবে অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। কত সেন্টিগ্রেডে? তাহলে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি করে জমাট বাঁধে। এটা একটা বৈজ্ঞানিক সত্য, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমি আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তারপরে আসো আমরা এখানে কিছু কথা আছে, দেখো নোট, এই নোটটা একটু খেয়াল করো। সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে এখানে আবার কথা থাকে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে এবার আসো আমরা এটাকে আমরা যেভাবে করবো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওকে, এটার জন্য আমরা আবার আরেকটা টেবিল নিলাম। এখানে নিচে আরেকটা টেবিল নিই, সম্পূর্ণ নতুন আরেকটা টেবিল নিব, ইনসার্ট টেবল। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, গুলা সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে দেখো সেকেন্ড পারসন আর হচ্ছে থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন কারা, সেকেন্ড পারসন কারা, থার্ড পারসন কারা? এটা থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন কারা? ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। আর পৃথিবীর যা আছে হি, শি, রহিম, করিম, ঠিক আছে, নেম দিয়ে দিলাম, হি, শি, রহিম, করিম, জামাল, কামাল যত আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে এই দুজন হচ্ছে আমার ফার্স্ট পারসন, আই এবং উই, ইউ সেকেন্ড পারসন, আর ই হচ্ছে এই যে আর পৃথিবীর বাকি যা আছে হি, শি, রহিম, করিম, জামাল, কামাল, কোনো প্লেসের নাম,
ঠিক আছে, যা আছে সব কিছু হবে থার্ড পারসন। আর সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার যেটা দ্বারা মাত্র একটা বোঝায় সেটা সিঙ্গুলার, একের অধিক বোঝালে সেটা প্লুরাল। আশা করি এটা নিয়ে ব্যাখ্যা করার মতো তেমন কিছু নেই। তাহলে হি গোস টু স্কুল। তাহলে এর আগে দেখো আমরা এই যে সেন্টেন্সটা দেখো, এটা এখানে নোটটাতে কি বলা হয়েছে, নোটটাতে বলা হয়েছে সাবজেক্ট যদি, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে দেখো এখানে এই যে হি, তাহলে আমরা কি করছি, এই যে হিটা, তাহলে হিটা কোথায় আছে দেখো, এই যে হিটা থার্ড পারসনে আছে। হ্যাঁ, এই যে হিটা হচ্ছে থার্ড পারসন, যেহেতু এটা থার্ড পারসন সুতরাং এখানে এটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে ভার্ব কোনটা, আমাদের স্ট্রাকচার অনুসারে এখানে ভার্ব হওয়ার কথা কিন্তু গো। এই যে দেখো এখানে স্ট্রাকচার অনুসারে যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্মে এখানে কিন্তু আছে গো আমাদের। হ্যাঁ, তাহলে এখানে যে গো আছে কিন্তু এই সাবজেক্টটা হিটা থাকার কারণে এখানে অতিরিক্ত ইয়েস যুক্ত হয়েছে। তাহলে হি গোস টু স্কুল, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে আমরা ভার্বের সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা এস যুক্ত করব। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে তুমি কখন এস যুক্ত করবা আর কখন ইএস যুক্ত করবা, কখন এস আর কখন ইএস। ঠিক আছে, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস কখন যোগ করতে হয়, মানে কখন এস হবে আর কখন ইএস যুক্ত করতে হবে, এই জিনিসটা তোমার কাছে আমার প্রশ্ন। যদি তুমি জেনে থাকো এক্ষুনি সাথে সাথে ভিডিওর নিচে কমেন্টস করে ফেলো, আর যদি না জেনে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক করো। ঠিক আছে, আমি তোমাকে জানিয়ে দিব। ওকে, আশা করি কমেন্টস হয়ে গেছে। আচ্ছা, ওকে, তুমি যদি জেনে থাকো কমেন্টস করো, আমি কয়েক সেকেন্ড ওয়েট করি তোমার কমেন্টের জন্য, করে ফেলি। ঠিক আছে, কমেন্টসটা সুন্দরভাবে করে ফেলো যে তুমি এটা জানো কিনা যে কখন এস যুক্ত হবে আর কখন এস যুক্ত হবে, কারণ আমি ভিডিওতে বলেছি ভিন্নভাবে কিছু নতুন কিছু দেবো, তাহলে সেই নতুন কিছু কি দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এই ভিডিওতে তুমি নতুন কিছু পেয়ে যাচ্ছ। নতুন কি পাচ্ছ, আচ্ছা নতুন পাচ্ছ হচ্ছে এই যে দেখো এখানে কি বলা হচ্ছে, নোট সিএইচ এসএইচ, সিএইচ এসএইচ এসএস এক্স ও জেড ভার্বের শেষে থাকলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। সরি, আমি বলতে ভুল করেছি, ভার্বের শেষে ইএস যোগ হয়। তাহলে ভার্বের শেষে সিএইচ এসএইচ এসএস এক্স ও জেড ভার্বের শেষে থাকলে ভার্বের সাথে ইএস যুক্ত হয়, আর অন্যান্য ক্ষেত্রে শুধু এস যুক্ত হয়। মেসেজটা এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে ভার্বের সাথে কি এস যোগ করবো না ইএস যুক্ত করবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিয়ার হই, সিএইচ এসএইচ এসএস এক্স ও জেড ভার্বের শেষে থাকলে ভার্বের সাথে ইএস যোগ হয়। আমি আশা করি মেসেজটা ক্লিয়ার। তাহলে দেখো এখানে বলা হয়েছে হি ওয়াচ, তাহলে দেখো ডব্লিউটি সিএইচ ওয়াচ, তাহলে এখানে আমি এটাকে আরেকটু বড় করি, তাহলে এখানে দেখো এখানে বলা হয়েছে ওয়াচ, তাহলে এই যে ওয়াচ, ওয়াচের শেষে কি আছে সি এইচ আছে, হ্যাঁ, যার কারণে এখানে কি হয়েছে ইএস যুক্ত হয়েছে, হি ওয়াচেস টিভি এভরিডে। তারপরে বলা হচ্ছে কি ফিনিশ, এই যে এসএইচ শি ফিনিশ হার ওয়ার্ক অন টাইম, তাহলে এই ফিনিশের শেষে কি আছে এস এইচ আছে, যে এস এইচ আছে যার কারণে কি যুক্ত হয়েছে ইএস যুক্ত হয়েছে। এরপরে দেখো এখানে এই যে মিসেস, তাহলে ভার্বের শেষে কি আছে ডাবল এস আছে, এই যে মিস ভার্বের শেষে ডাবল এস আছে যার কারণে এটার সাথে কি যুক্ত হয়েছে ইএস যুক্ত হয়েছে। তারপরে এই যে দেখো এক্স, হ্যাঁ ভার্বের শেষে কি আছে এই এক্স আছে, ফিক্স, সি ফিক্সেস দ্য প্রবলেম কুইকলি, এই যে ফিক্স আছে, হ্যাঁ এক্স আছে, এক্স থাকার কারণে কি হয়েছে এখানে ইএস যুক্ত হয়েছে। ঠিক তদ্রুপ এখানে যে উ আছে ভার্বের শেষে, হ্যাঁ এই যে গো, মূল ভার্ব হচ্ছে গো, গো ভার্বের শেষে এখানে উ আছে, উ থাকার কারণে এখানে ইএস যুক্ত হয়েছে। ঠিক তদ্রুপ এখানে যে বাজ সাথে কি আছে জেড আছে, জেড জেড থাকার কারণে এখানে কি হয়েছে ইএস যুক্ত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি ভার্বের শেষে যদি সিএইচ এসএইচ এসএস এক্স ও জেড ভার্বের শেষে থাকলে ভার্বের শেষে কি হবে সাথে ইএস যুক্ত হবে, কখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমি আশা করি মেসেজটুকু ক্লিয়ার। তুমি যদি তারপরও না বুঝে থাকো ভিডিওর নিচে আবার কমেন্টস করবে, প্রয়োজনে আমি তোমার জন্য আবারও আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো আমি আজকের ভিডিওতে আমি কি দিয়েছি তোমাদেরকে, আমরা
আমি আজকের ভিডিওতে তোমাদেরকে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করছি। আশা করি ইন ফিউচার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ইন ফিউচারে আরও ভালো কিছু শিখতে পারবে। দ্যাট মিনস আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে এখন আমার প্রশ্ন তোমার কাছে, তুমি কি এটা কখনো আলাদা করে শিখেছো যে কখন এস যুক্ত হবে আর কখন ইয়েস যুক্ত হবে? আশা করি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো। এরকম আজকে এই জিনিসটা তো সম্পূর্ণ আলোচনা করবই, এরকম আরও আশা করি ভিন্ন জিনিস তোমাদেরকে এই চ্যানেলে শিখাবো, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে আমরা এই ডিফারেন্স কিছু শিখলাম যে কখন এস আর কখন ইয়েস। ওকে, তাহলে আমরা একটু নিচের দিকে যাই, এবার আমাদের পরবর্তী আলোচনা কি আছে দেখি। তাহলে দেখো এই জিনিসটা আমার মনে রাখা সহজ উপায় হচ্ছে ভার্বের শেষে যদি কি দেখো, ভার্বের শেষে যদি সিএইচ এসএইচ এসএস, ভার্বের শেষে সিএইচ এসএইচ এসএস এক্সুজেট, হ্যাঁ আমরা এটাকে মনে রাখবো। এবার এক্সুজেট এই তিনটাকে আলাদা রাখবো। সিএইচ এসএইচ এসএস থাকলে ভার্বের সাথে কি হবে, ইয়েস যুক্ত হবে। শর্ত কিন্তু আছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। ওকে, তাহলে আশা করি আমরা প্রেজেন্ট টেন্সের আলোচনা শেষ। আচ্ছা, তোমাদের এখানে আরও একটু মজার বিষয় হচ্ছে, তোমরা যখন এই ভিডিওটা দেখা শেষ করবা, সেটা শেষ করার পরে তুমি কতটুকু বুঝলে নিজেকে যাচাই করার জন্য একটা এক্সাম দিতে পারো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, যে টেন্স প্র্যাকটিস লিঙ্ক। তুমি সেই লিঙ্কটাতে ক্লিক করলে তুমি এখানে প্র্যাকটিস করার একটা লিঙ্ক পেয়ে যাবে। যেমনটা এখানে আমি তোমাদেরকে দেখাই, এখানে দেখাচ্ছি আমি। দেখো এই ভিডিওর নিচে তোমরা এখানে যেটা পাবা সেটা হচ্ছে এই যে দেখো এখানে এই যে টেন্স প্র্যাকটিস লিঙ্ক, হ্যাঁ এখানে একটা লিঙ্ক পাবা। এটা আর একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো টেন্স প্র্যাকটিস লিঙ্ক, হ্যাঁ এখানে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদেরকে আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। এইভাবে ক্লিক করতে পারো, অথবা রাইট ক্লিক করে এভাবে করতে পারো, আর যারা মোবাইল থেকে করবো সরাসরি ক্লিক করলে হবে। আচ্ছা, তাহলে এই দেখো টেন্স প্র্যাকটিস, এটা আমার ওয়েবসাইটে চলে আসলো। আসার পরে দেখবো এখানে এই যে টেন্স লেখা আছে, ঠিক আছে? তোমরা এখানে ক্লিক করো, অথবা কি বলছে প্র্যাকটিসের জন্য আমার উপর ক্লিক করুন। আমার উপর ক্লিক করুন যে কথাটা আছে এখানে, তোমরা জি প্র্যাকটিসের জন্য আমার উপর ক্লিক করুন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদেরকে একটার সাথে তোমাদেরকে একটু অন্য পেজে নিয়ে যেতে পারে। এখানে আবার এটা নিজে কাজ করতেছে না। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে আমরা আমার উপর ক্লিক করো, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে প্রথম হয়তো একটা অ্যাড আসতে পারে, তো আমরা অ্যাডে সরি আমার নেট চলে গিয়েছে, আসছে আবার। আচ্ছা দেখো আমি প্রথমে ক্লিক করে তো আমার এখানে একটা অ্যাড চলে আসছে, হ্যাঁ তো একটা আসবে। তোমরা প্রথম ক্লিক হয়তো আমার সরাসরি লিঙ্কে নাও যেতে পারো, তোমরা ব্যাকে আসবা অথবা এসে আবার ক্লিক করবে এখানে। আচ্ছা, আরেকটা ক্লিক করবো, তাহলে তিনটা থেকে চারটে ক্লিকের মধ্যে হয়ে যাবে। আসার পরে তুমি কি করবে, এখানে তোমার ইমেলটা অটো নিয়ে নিবে, তোমার নাম, এখানে তোমার নাম লিখবা, তারপর হচ্ছে তোমার ডিস্ট্রিক্টটা লিখবা, তারপর হচ্ছে তোমার উপজেলা লিখবা, লিখে তোমার উপজেলা, তোমার স্কুল, মানে ইনফরমেশনগুলো দিবা যেগুলো চাই। তারপরে তুমি এখান থেকে এটা প্র্যাকটিস করতে পারো। যেমন এটা হচ্ছে কি হোয়াট ইজ টেন্স, তাহলে তুমি এখান থেকে সংখ্যাগুলো দিতে পারো, এবং এটা দেওয়ার পরে তোমার এখানে তুমি কত মার্ক পেয়েছো, তোমার কোথায় ভুল হয়েছে, কি ভুল হয়েছে সেটাও তুমি এখান থেকে জানতে পারবা। যেমন শি ইংলিশ ভেরি ওয়েল, তাহলে এখানে কি হবে, স্পিক হবে, অর স্পিক্স, অথবা স্পিক্স, অথবা স্পোক, কোন শব্দটা হবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। যেমন এখানে সিলেক্ট করার অপশন আছে, হ্যাঁ তোমার কাছে যেটা মনে হয় তুমি সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করে সবগুলো ফিল আপ করবে। এখানে 15 নম্বরের একটা এক্সাম দেওয়া আছে, তুমি এক্সাম দিতে পারো। তারপর তুমি সাবমিট করবে। সাবমিট করার পরে তুমি একটা পয়েন্টস পাবা, তোমার কয়টা হয়েছে এবং তোমার কোনগুলো ভুল হয়েছে, কেন ভুল হয়েছে তুমি নিজেকে যাচাই করতে পারবা। তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা বোনাস। তো আসো আমরা পরবর্তীতে আবার অংশটুকু দেখি আমরা। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। এবার আসো আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করবো এখন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে অতীতে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে, অতীতে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফার্স্ট টেন্স হয়। এটার স্ট্রাকচারটা কি? এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, এখানেও ঠিক আমরা তদ্রুপ এক্সটেনশনই বলতে পারি বা অবজেক্ট বলতে পারি। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে দেখো আই ওয়েন্ট টু স্কুল,
এখানে এই যে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, যেটা এটা হচ্ছে সাবজেক্ট। এই যে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন আমরা এর আগে শিখেছিলাম গো ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট, এই গো ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে এই ওয়েন্ট টু স্কুল, তাহলে আই ওয়েন্ট টু স্কুল। তারপরে যদি আমরা বলি উই, তাহলে উই ওয়েন্ট টু স্কুল। বোঝা গেছে? আশা করি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তারপর আসো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স, 3 নাম্বার, এটার মোস্ট ইম্পর্টেন্ট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এখন দেখো ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা এটা কিন্তু ওদিকে চলে গেছে না, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এটার স্ট্রাকচার কি? এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানেও আমরা অবজেক্ট বা এক্সটেনশন বলতে পারি। তাহলে এখানে দেখো এই সাবজেক্ট হচ্ছে কি আই, আই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখান থেকে উইল আসছে কোথা থেকে? উইল হচ্ছে এই উইল, স্ট্রাকচার থেকে আই উইল, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই উইল গো টু স্কুল। আবার যদি উই বলি তাহলে উই উইল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুল। এভাবে আমরা এই ফিউচার ইনডিফিনিট টেন্স পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তো আমি আমার ছোট্ট নলেজ অনুসারে আমি সম্পূর্ণ এই 3টা টেন্স খুব দ্রুত এবং বোঝার মতো করে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তো তোমরা উপকৃত হবা। এবং এখানে যদি আমার বোঝাতে কোথাও ভুল হয়ে থাকে একটু আমাকে কমেন্টস বক্সে জানাবা। তোমাদের এই ভিডিওর কোনো অংশটুকু ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাও, এবং নিত্য নতুন ইংরেজির বিভিন্ন পার্ট শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর হচ্ছে তোমরা প্রতিটা টপিকস, আমি চেষ্টা করব প্রতিটা টপিকস আলোচনা শেষে তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দেওয়ার জন্য, যাতে তোমরা প্র্যাকটিস করে নিজেকে যাচাই করতে পারো যে কতটুকু শিখতে পেরেছো, এই ভিডিও দেখার তোমার কতটুকু সফলতা বয়ে নিয়ে এসেছে। সুতরাং নিজেকে কতটুকু এই ভিডিও তুমি কতটুকু বুঝতে পেরেছো, টেন্স কতটুকু বুঝতে পেরেছো, নিজেকে তা যাচাই করার জন্য প্র্যাকটিস লিঙ্ক থেকে গিয়ে প্র্যাকটিস করে আসো। থ্যাংকস ফর ওয়াচিং।